রাষ্ট্রপতির অপসারণ নিয়ে সেদিনের বৈঠকে যা বলেছিলেন আসিফ নজরুল। জানাবো তেল আছে তবু মিলছে না, সংকটের নেপথ্যে যারা। চন্দনা এসে ওলির বিরুদ্ধে বিক্ষোভ, বিএনপির কাছে ব্যাখ্যা চাইল এলডিপি। এবং সর্বশেষ জানাবো 24 ঘন্টার বেশি বিদ্যুৎ নেই পঞ্চগড়ে, ক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। রাষ্ট্রপতির অপসারণ নিয়ে সেদিনের বৈঠকে যা বলেছিলেন আসিফ নজরুল। 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশ ছাড়েন সেই সরকারের অনেক মন্ত্রী এমপিরা। যারা দেশে ছিলেন তারা এখন অনেকেই হত্যা মামলায় জেলে রয়েছেন। 8ই আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। আর অন্তর্বর্তীকালীন সরকারের শপথ পড়ান শেখ হাসিনা সরকারের নিয়োগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। হাসিনার নিয়োগ করা শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে দেখতে চায়নি জুলাই আন্দোলনের সংগঠকরা। বিভিন্ন সময় রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করে ছাত্র জনতা, কিন্তু এ বিষয়ে তখন বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা না থাকায় স্বপদে বহাল থাকেন রাষ্ট্রপতি। তবে জুলাই গণঅভ্যুত্থানে অগ্রসেনানী ছাত্রদের সংগঠন এনসিপির পক্ষ থেকে বারবার রাষ্ট্রপতির পদত্যাগ চাওয়া হয়। এ নিয়ে যমুনার সামনে আন্দোলনও হয়। এরপর 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে বিএনপি 209টি আসন, জামাত ইসলামে 68টি আসন, স্বতন্ত্র প্রার্থী 7টি আসন, জাতীয় নাগরিক পার্টি 6টি, বাংলাদেশ খেলাফত মজলিস 2টি এবং গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস একটি করে আসন লাভ করে। বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে 209টি আসন পেয়ে নিরঙ্কুশ জয়লাভ করে সরকার গঠন করে। ফলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিসভাকে সংবিধান অনুযায়ী শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জুলাই সনদ ইস্যুতে এই রাষ্ট্রপতির অধীনে শপথ নেওয়া নিয়ে চলছে তুমুল বিতর্ক। বিষয়টি নিয়ে সম্প্রতি একটি বিশেষ সাক্ষাৎকারে দিয়েছে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আতিফ। সাক্ষাৎকার নিয়েছেন জোবায়ের আহসান জাবের। আরিফুল ইসলাম আতিফ বলেন, 5ই আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে 8ই আগস্টে যে সরকার গঠন হয়েছে সেই সরকার গঠন করে তৎকালীন বিএনপি, জামায়াত এবং অন্যান্য যে স্টেক হোল্ডার আছে তারা, মূলত রাজনৈতিক দলগুলোর সম্মিলিত সিদ্ধান্তে অন্তর্বর্তী সরকারটি গঠিত হয়েছে। ফলে শুধুমাত্র ছাত্রদেরকে বলা হয় যে রাষ্ট্রপতির হাতে শপথ নিয়েছেন, বিষয়টি সেটি না। তিনি বলেন, বরং ছাত্রদের পক্ষ থেকে রাষ্ট্রপতির অপসারণ প্রস্তাবনা ছিল। 6ই আগস্টে ডক্টর আসিফ নজরুলের সঙ্গে আমাদের ছাত্রদের প্রতিনিধির পক্ষ থেকে বৈঠক হয়েছিল। সেই জায়গা থেকে কিন্তু তারা তখন যেটি বলছে যে এই মুহূর্তে রাষ্ট্রপতি অবসর নানা ধরনের জটিলতা তৈরি করবে। ফলে সরকার গঠন করে যাওয়ার পরে আমরা যে বিষয়গুলো দেখবে, ফলে এটি শুধুমাত্র ছাত্রদের পক্ষ থেকে না, বরং বিএনপি, জামায়াত, অন্যান্য দলগুলোই কিন্তু সেই রাষ্ট্রপতির অপসারণের বিষয়ে তখন একমত হননি। আদিব আরও বলেন, 8ই আগস্টে সরকার গঠনের আগে তৎকালীন প্রভাবশালী উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে আমাদের যে আনঅফিসিয়াল বৈঠক হয়েছিল সেখানেও তিনি বলেছিলেন যে রাষ্ট্রপতির অপসারণ এটি খুব বেশি বড় কিছু না। ডক্টর ইউনূস তার যে আন্তর্জাতিক ব্যক্তিত্ব, সেই জায়গা থেকে যদি সরকার গঠনের পর তিনি অনুরোধ করেন রাষ্ট্রপতি সরে যেতে বাধ্য হবেন। কিন্তু আমরা যেটি দেখলাম অন্তর্বর্তী সরকার গঠনের পর সেই জিনিসটি হয়নি। ডক্টর ইউনূস তার যে আন্তর্জাতিক ব্যক্তিত্ব, সেই জায়গা থেকে যদি সরকার গঠনের পর তিনি অনুরোধ করেন রাষ্ট্রপতি সরে যেতে বাধ্য হবেন। কিন্তু আমরা যেটি দেখতাম অন্তর্বর্তী সরকার গঠনের পরে সেই জিনিসটি হয়নি, বরং রাষ্ট্রপতি সেই জায়গায় ছিলেন এবং অন্যান্য যারা উপদেষ্টা ছিলেন তারা দায়িত্ব নেওয়ার আগে যে কথা বলেছেন সেই জায়গা থেকে কিন্তু সরে আসেন। তিনি আরও বলেন, আসিফ নজরুল যেহেতু উপদেষ্টাদের মধ্যে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, ফলে সেই জায়গা থেকে তিনি কিন্তু আরও জোরালো ভূমিকা পালন করতে পারতেন। কিন্তু আমরা দেখেছি তিনি সেই জায়গাটাতে জোরালো ভূমিকা পালন করেননি। বেশ কিছু গুরুত্বপূর্ণ আইন মন্ত্রণালয় কেন্দ্রিক অধ্যাদেশ করেছেন, সেটি ইতিবাচক, কিন্তু ওভারঅল জাতীয়ভাবে একটি বাংলাদেশ রাষ্ট্রের মৌলিক পরিবর্তনের জন্য যেই জায়গাটি কাজ করা দরকার ছিল সেই জায়গাটিতে আমরা তাকে আশানুরূপ পাইনি। তেল আছে তবু মিলছে না, সংকটের নেপথ্যে যারা। খুলনা জ্বালানি তেলের বাজারে এখন অরাজক অবস্থা বিরাজ করছে। পেট্রোল পাম্পগুলোতে সাধারণত মানুষের দীর্ঘশ্বাস আর দীর্ঘ লাইনের নেপথ্যে সক্রিয় হয়েছে শক্তিশালী মোটরসাইকেল সিন্ডিকেট। কৃত্রিম সংকট তৈরি করে চক্রটি প্রকাশ্যেই সাধারণ চালকদের পকেট কাটছে। নগরীর পাম্পগুলোতে পেট্রোল ও অকটেনের হাহাকার চললেও অলিগলিতে চড়া দামে মিলছে ড্রাম ভর্তি তেল। একই মোটরসাইকেল ঘুরে ফিরে বিভিন্ন পেট্রোল পাম্প থেকে একাধিকবার তেল নিচ্ছে। সেই তেল বাইরে বিক্রি হচ্ছে উচ্চ মূল্যে। এমন অবস্থার চাহিদা অনুযায়ী তেল দিতে হিমশিম খেতে হচ্ছে পেট্রোল পাম্প মালিকদের।
সরজমিনে খুলনার বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখা যায় বেলা 11টায় তেল দেওয়ার কথা থাকলেও ভোররাত থেকে মোটরসাইকেলে দীর্ঘ 4.5 কিলোমিটার ছাড়িয়ে যাচ্ছে। এর বড় একটি অংশই পেশাদার তেল সংগ্রহকারী। এ চক্রের সদস্যরা একবার তেল নেওয়ার পর দ্রুত দূরে গিয়ে তা ড্রামে ঢালছেন এবং পুনরায় অন্য পাম্পে বা একই পাম্পে পোশাক পরিবর্তন করে লাইনে দাঁড়াচ্ছেন। 300 টাকা তেল বারবার নিয়ে তারা মজুত করছেন এবং পরে তা লিটার প্রতি 100 থেকে 150 টাকা বেশি দামে খুচরা বাজারে বিক্রি করছেন। অনেক পাম্পে মোটরসাইকেলে জ্বালানি রাখার পর সংকটের ভয়ে সাধারণ চালকরা বারবার লাইনে দাঁড়াচ্ছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করেছে। সম্প্রতি এমন ঘটনা বুঝতে পেরে খুলনায় এলেনা পেট্রোল পাম্প প্রত্যেক তেল বিক্রির সময় বাইকের টায়ারে রং দিয়ে চিহ্ন দিয়ে দেয়, কিন্তু বাইক চালকরা তাদের উদ্দেশ্য হাসিলের জন্য আশপাশে অন্য পেট্রোল পাম্পে পুনরায় গিয়ে সিরিয়াল দিয়ে তেল ভরছেন। অনুসন্ধানে দেখা গেছে সিন্ডিকেটে দৌরাত্ম্য শুধু পাম্পের লাইনেই সীমাবদ্ধ নয়, অনেক অসাধু ব্যবসায়ী পাম্পে তেল থাকা সত্ত্বেও সাধারণ গ্রাহককে ফিরিয়ে দিচ্ছেন। এমন ঘটনায় সম্প্রতি ফুলতলা উপজেলার মেসার্স নওশিন এন্টারপ্রাইজ নামের একটি পেট্রোল পাম্পে জরিমানা করে র্যাব 6। নগরীর বাইপাস সড়কে কাকন ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রির সময় পরিমাপে কম দেওয়ার অভিযোগে খুলনা জেলা প্রশাসন জরিমানা করে। এমনকি বিভিন্ন সরকারি দপ্তরের নাম ভাঙিয়ে ড্রাম ভর্তি তেল সংগ্রহ করে তা বাইরে চড়া দামে বিক্রির অভিযোগও মিলেছে। সম্প্রতি বন বিভাগের স্টিমারের জন্য পাম্প থেকে তেল সংগ্রহ করে সেটি উচ্চমূল্যে নগরীর লবণচড়া এলাকায় বিক্রির সময় প্রশাসনের কাছে ধরা পড়ে। একাধিক পেট্রোল পাম্প শ্রমিকরা বলছেন, আমরা অসহায়, মোটরসাইকেল চালকরাই এই সংকটের মূল কারিগর। একই মানুষ দিনে 10 বার তেল নিচ্ছে। কেউ যদি একবারের বেশি তেল না পেতেন তবে প্রকৃত চালকরা বঞ্চিত হতেন না। খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা ডিপোর তথ্যমতে গত বছরের তুলনায় তেলের সরবরাহ খুব একটা কমেনি, তবে বর্তমান বাজারের চাহিদা কয়েক গুণ বেশি দেখানো হচ্ছে। রেশনিং পদ্ধতিতে ডিলার ও এজেন্টের তেল নেওয়া হলেও খুচরা পর্যায়ে গিয়ে তার নিয়ন্ত্রণ থাকছে না। এই নৈরাজ্য রুখতে প্রধানমন্ত্রী বরাবর ডিজিটাল ব্যবস্থাপনার প্রস্তাব দিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা। প্রস্তাবে কেন্দ্রীয় একটি সফটওয়্যার বা অ্যাপ চালুর কথা বলা হয়েছে, যেখানে প্রতিটি যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী তেলের পরিমাণ ও সময় স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যাবে। এতে একজন চালক একবার তেল নিলে নির্দিষ্ট সময়ের আগে দেশের আর কোনো পাম্প থেকে তেল নিতে পারবেন না। বাংলাদেশ ট্যাঙ্ক লরি ওনার্স অ্যাসোসিয়েশন বিভাগ ও বৃহত্তর ফরিদপুর সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ পিন্টু বলেন, বর্তমান সংকটটি যতটা না সরবরাহের তার চেয়ে বেশি অব্যবস্থাপনার। মোটরসাইকেল সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা না গেলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে থাকবেন। অবিলম্বে অ্যাপ ভিত্তিক বন্টন ব্যবস্থা এবং তেল দেওয়ার সময় রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করা হলে এই কালোবাজারি থামানো সম্ভব। চন্দনা এসে অলির বিরুদ্ধে বিক্ষোভ, বিএনপির কাছে ব্যাখ্যা চাইল এলডিপি। চট্টগ্রামের চন্দনা এসে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট ও বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল অলি আহমেদের বীর বিক্রমের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভের ঘটনায় বিএনপির কাছে ব্যাখ্যা চেয়েছে দলটি। চিঠিতে বলা হয়, 4 এপ্রিল বিকেলে চন্দনা এসের গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় বিএনপি ও এর আহমেদকে অঙ্গ সংগঠনের উদ্যোগে অলি আহমেদকে রাজাকার আখ্যা দিয়ে তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ করা হয়। একই সঙ্গে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এলডিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, অলি আহমেদ একজন স্বীকৃত বীর মুক্তিযোদ্ধা। 2003 সালের 6 সেপ্টেম্বর প্রকাশিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেটে তার এই স্বীকৃতির উল্লেখ রয়েছে। এমন একজন ব্যক্তির বিরুদ্ধে এ ধরনের কর্মসূচি অযৌক্তিক। ওমর ফারুক অভিযোগ করেন, বিক্ষোভ চলাকালে এলডিপির কার্যালয়ে হামলার উস্কানি দিয়ে স্লোগান দেওয়া হয় এবং তার নাম ও ছবি থাকা বিলবোর্ড ভাঙচুর করা হয়। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অলি আহমেদের একটি বক্তব্যকে কেন্দ্র করে এই কর্মসূচি নেওয়া হয়েছে, তবে সেই বক্তব্যের নির্দিষ্ট উদ্ধৃতি, সময়, স্থান বা প্রেক্ষাপট কোথাও স্পষ্ট করা হয়নি বলেও দাবি করা হয়। চিঠিতে 4টি বিষয়ে বিএনপির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, কোনো বক্তব্যকে কটূক্তি হিসেবে বিবেচনা করা হয়েছে, সেই বক্তব্যের পূর্ণ বিবরণ কি, এই ধরনের কর্মসূচি গ্রহণে দলীয় অনুমোদন ছিল কিনা এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে এই কর্মসূচি সমর্থন করে কিনা। চিঠিতে আরও বলা হয়, অভিযোগগুলো প্রমাণিত না হলে তা একজন সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে মানহানি ও জনশৃঙ্খলা বিঘ্নের শামিল হতে পারে। সেক্ষেত্রে আইনগত পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।